স্টুডেন্ট, আজকে আমার টপিক হচ্ছে রেজোনেন্স ইন আরএলসি সিরিজ সার্কিট। এই আরএলসি সিরিজ সার্কিটকে আমরা অনেক সময় সিম্পল আরএলসি সার্কিট হিসেবে বলি। নাও এবার আমাদের দেখার বিষয় এই আরএলসি সিরিজ সার্কিটটা কেমন দেখতে হয়। দেখো, আরএলসি মানে হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটার উইল বি ইন সিরিজ উইথ আ সাপ্লাই। তো আমরা আগের টপিকটাতেই দেখেছিলাম, আরএলসি সার্কিট যখন পড়েছিলাম, যে এই ধরনের সার্কিটগুলোকে আমার কী সাপ্লাই দিতে হয়, এসি সাপ্লাই দিতে হয়। তো এটা হয়ে গেল আমার সিরিজ আরএলসি সার্কিট। এবার এই সিরিজ আরএলসি সার্কিটে আমরা রেজোনেন্স করাবো। তো ফার্স্ট অফ অল আমাদের জানা উচিত যে রেজোনেন্স জিনিসটা কী। তো রেজোনেন্স জিনিসটা কি? রেজোনেন্স ইজ নাথিং বাট এন ফেনোমেনা, যেই ফেনোমেনাতে আমরা, ধরো আমি এরকম একটা সার্কিট আঁকছি, ধরো এই সার্কিটটাকেই আমি আঁকছি। এবার এখানে আমার যে সাপ্লাইটা আছে তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যায়, মানে এই যে এসি সাপ্লাইটা দিচ্ছি তার আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারছি, বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারছি। তো আমি এখান থেকে ফ্রিকোয়েন্সি রেগুলেট করে আমি যেই ফ্রিকোয়েন্সিতে এই সার্কিটের আউটপুট ম্যাক্সিমাম পাবো অ্যাট আ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, যেখানে আমি এই সার্কিটের আউটপুটটা ম্যাক্সিমাম পাবো, সেটাকেই আমার রেজোনেন্স বলা হয়। সেই ফেনোমেননটাকে আমার রেজোনেন্স বলা হয়, আর সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। মানে যদি ধরো এটা আমার সার্কিটের আউটপুট হয়, তাহলে এই যে যেখানে আমার ম্যাক্সিমাম কারেন্টটা আমি অ্যাচিভ করছি, এটা যদি আমার কারেন্ট হয়, আর এটা যদি আমার ওমেগা হয়, এই জিনিসটা আমি ডিসক্রাইব করছি, যেখানে আমি ম্যাক্সিমাম আউটপুটটা পেলাম একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটাকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, অ্যান্ড দ্যাট ফেনোমেনা ইজ কল্ড রেজোনেন্স ফেনোমেনা। তাহলে রেজোনেন্সে আমরা কী করি, কোনো একটা সার্কিটের, আরএলসি সিরিজ সার্কিটের আমার আউটপুটটাকে ম্যাক্সিমাম করতে পারি রেগুলেটিং দিস ফ্রিকোয়েন্সি, সাপ্লাই ফ্রিকোয়েন্সি। এখন এই রেজোনেন্সটা হয় কেন? তো রেজোনেন্সটা হয় কেন সেটা বোঝার জন্য আমরা যদি দুটো কম্পোনেন্ট নিই, অনলি এল অ্যান্ড অনলি সি, এই দুটো কম্পোনেন্ট নিলাম, আর একটা সার্কিট বানাই। দেখো, ধরো এরকম একটা সার্কিট বানালাম। এবার এটা একটা সুইচ আছে, ঠিক আছে? তো আমরা কি জানি, যে কোনো সার্কিটেই এই যে কোনো সাপ্লাই দিলেই এই এল আর এই সি, এই এল আর সি, এই ইন্ডাক্টর আর এই ক্যাপাসিটার একটা প্রপার্টি আছে, এরা এনার্জিকে স্টোর করতে পারে, ঠিক আছে? তো আমি ফার্স্ট অফ অল, ধরো এই যে সুইচটা আছে, সুইচটা আমি এই ওয়ানের সাথে শর্ট করলাম, তাহলে আমার এখান থেকে সাপ্লাই যাচ্ছে, ঠিক? এবার আমি সুইচটাকে কি করলাম, এইটার সাথে খুলে দিয়ে, ওয়ানের থেকে খুলে দিয়ে এইখানটার সাথে কানেক্টেড করে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো এখন সাপ্লাই নেই, কিন্তু পুরোটা শর্টেড। এই পুরোটা শর্টেড থাকার সময় কি হচ্ছে, আমার এনার্জি স্টোর আছে, এটার মধ্যে এনার্জি স্টোর আছে, আর এটার মধ্যে এনার্জি স্টোর আছে। তো সেই ক্ষেত্রে কি হবে, একবার এল এনার্জিটাকে সাপ্লাই করবে। এখন দেখো এনার্জি কিন্তু আমার কোনো দেওয়া নেই, কিন্তু স্টোর আছে এনার্জি এদের মধ্যেই। তো আমার এখন এইখানে কিন্তু কোনো সাপ্লাই নেই, কিন্তু তা সত্ত্বেও দেখা যাবে কি, যে প্রথমে ইন্ডাক্টর কি করবে, সাপ্লাই করবে ক্যাপাসিটারকে, ক্যাপাসিটার চার্জ হবে, তারপরে ক্যাপাসিটার চার্জ হতে হতে আমার ইন্ডাক্টর আস্তে আস্তে ইন্ডাক্টরের থেকে এনার্জি ক্ষয় হবে, কিন্তু ক্যাপাসিটার চার্জ হচ্ছে, তাই তো? তার মানে ক্যাপাসিটারের মধ্যে এনার্জি বাড়ছে, ইন্ডাক্টরের মধ্যে এনার্জি কমছে, ঠিক? আবার এই যখন এর মধ্যে যখন এনার্জি যখন একদম শেষ হয়ে যাবে, এর কিন্তু তখন এনার্জি স্যাচুরেশন পজিশনে চলে যাচ্ছে। এ তখন আবার কি করবে, একে সাপ্লাই করবে। আবার একে যখন সাপ্লাই করতে হচ্ছে, আবার ক্যাপাসিটার ডিসচার্জ হচ্ছে, ইন্ডাক্টর আবার এনার্জি স্টোর করছে। আবার কি হবে, খানিকক্ষণ পরে ইন্ডাক্টরের এনার্জি চলে আসবে, ক্যাপাসিটারের এনার্জি ছেড়ে দেবে, তখন আবার ইন্ডাক্টর ক্যাপাসিটারকে এনার্জি দেবে। তো এরকম একটা প্রসেস চলতে থাকবে, তার জন্য আমরা এরকম একটা অসিলেশন দেখতে পারবো, ঠিক আছে? কিন্তু আমরা জানি কি, এই ইন্ডাক্টর আর ক্যাপাসিটার কেউই আইডিয়াল হয় না, এদের মধ্যে রেজিস্ট্যান্স বলে একটা ফ্যাক্টর থেকেই যায়, যেটা এখানে আমি এঁকেছি। একটা রেজিস্ট্যান্স থাকবেই, অলওয়েজ একটা রেজিস্ট্যান্স থাকবে। এই রেজিস্ট্যান্সটা কি করবে, এই রেজিস্ট্যান্সটা এই যে অসিলেশনটাকে ড্যাম্পিং করে দেবে, মানে অসিলেশনটাকে
ক্ষয় করে দেবে। আস্তে আস্তে অসিলেশনটা এরকম হতে 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 ড্যাম্প পড়ে যাবে। কেন? এই রেজিস্ট্যান্সের থ্রুতে এনার্জিটা ডেসিপেটেড হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমাদের এই আরএলসি সিরিজ সার্কিটে রেজোনেন্সটা বা এই যে সার্কিটের মধ্যে একটা অসিলেশন কে ঘটাচ্ছে? এল আর সি। এর জন্যই আমাদের রেজোনেন্স হচ্ছে। তাই আর রেজোনেন্সটা কখন হচ্ছে? একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, যেই ফ্রিকোয়েন্সিতে আমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ আউটপুট পাবো। তাই তো? এবার এখানে ব্যাকগ্রাউন্ড দিল কে? আর বলে একটা কম্পোনেন্ট, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের জন্য কী হলো? আমার এনার্জিটা ডেসিপেটেড হয়ে গেল। তো এই যে এনার্জিটা ক্ষয় হয়ে যাচ্ছে, তো আবার তোকে এনার্জি দিতে হবে। তার জন্য আমরা কি করছি? তার জন্য আমরা একটা সাপ্লাই ভোল্টেজ সবসময় সাথে কনস্ট্যান্টলি অ্যাডিট করে রাখছি, যাতে এই রেজিস্ট্যান্সের থ্রুতে এনার্জিটা যদি ক্ষয় হয়েও যায়, যাতে এনার্জিটা দিয়ে সিস্টেমে একটা অসিলেশন বজায় রাখতে পারে বা ম্যাক্সিমাম আউটপুটটা অ্যাচিভ করাতে পারে। বোঝা গেল? আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা একটা গ্রাফ পাচ্ছি। তাই তো? গ্রাফটা চট করে এঁকে ফেলি। এটা এদিকে হচ্ছে আমার ওমেগা আছে, ঠিক আছে, 2πf, ওমেগা 2πf। আর এদিকটা আমার ম্যাগনিটিউড বা কারেন্ট আমি দিলাম, ঠিক আছে। এদিকটা আমি কারেন্ট ড্র করবো, এদিকটা আমি ফ্রিকোয়েন্সি ড্র করছি। কেমন? তো আমি যে আউটপুটটা পাবো সেটা এরকম একটা আউটপুট পাবো। তো এতক্ষণ থেকে আমরা নিশ্চয়ই বুঝে গেছি বা তোমরা বুঝে গেছো যে এই যে ম্যাক্সিমাম কারেন্টটা যেখানে আমার অ্যাচিভ হচ্ছে আই ম্যাক্স, সেটাকে আমরা বলা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। মানে এই ফ্রিকোয়েন্সিতে গিয়ে আমার ওমেগা আর, কারণ রেজোনেন্স বললে আমি আর লিখলাম, ঠিক আছে, এই পয়েন্টে আমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কারেন্ট আমি পাচ্ছি। আমি যদি ফ্রিকোয়েন্সিটাকে বাড়াই, তাহলে দেখো আমার কারেন্টের ভ্যালু কিন্তু কমে আসছে, একটা সময় গিয়ে ডাল আউট বা জিরো হয়ে যাচ্ছে। আবার আমি যদি কারেন্ট মানে এই ফ্রিকোয়েন্সির ভ্যালুটাকে যদি কমাই, তাহলেও দেখো একটা সময় পরে গিয়ে আমার কারেন্টটা জিরো হয়ে গেছে। তার মানে আমার এখান থেকে বোঝা গেল যে কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতেই আমার রেজোনেন্স হবে। তার থেকে ফ্রিকোয়েন্সি বাড়ালে পরেও আমি অ্যাচিভ করতে পারবো না, তার থেকে কমালে পরেও আমি অ্যাচিভ করতে পারবো না। ঠিক আছে? এবার এই দুটো পয়েন্টে কারেন্ট জিরো হয়ে যাচ্ছে কেন? হোয়াট ইজ দ্য রিজন? তাহলে দ্য রিজন ইজ দ্যাট, যে এই পয়েন্টে কারেন্ট জিরো হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে, দেখো আমার এখানে কি আছে? এল আছে, এখানে আছে কি? সি। এল কে আমরা, এল এর এই ইউনিট হচ্ছে হেনরি, আর ক্যাপাসিটির ইউনিট হচ্ছে ফ্যারাড। তাই তো? কিন্তু এদেরকে আমরা এই সার্কিটে আমরা কী করে লিখি? রিঅ্যাক্ট্যান্ট হিসাবে লিখছি এক্স এল এটাকে। আর এটাকে কীভাবে দেখি? আমি এক্স সি ভাবে দেখি। তো এই এক্স এলকে আমরা কীভাবে লিখি? এই এক্স এল ইকুয়ালস টু ওমেগা এল। আর এক্স সিকে কীভাবে লিখি? 1/ওমেগা সি হিসাবে লিখি। তাই তো? এবার আমি কি দেখলাম? আমি দেখলাম মানে যদি আমার ফ্রিকোয়েন্সি জিরো হয় তাহলে সেখানে কারেন্ট জিরো, আর যদি ফ্রিকোয়েন্সি ইনফিনিটি মানে অনেক হায়ার দিকে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমার কারেন্ট জিরোর দিকেই যাচ্ছে। কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আমার কারেন্টটা ম্যাক্সিমাম থাকছে। তাই তো? তাহলে এখানে হচ্ছে ওমেগা জিরো, আমি ধরে নিলাম এখানে ওমেগার ভ্যালু জিরো, আর এখানে ধরে নিলাম ওমেগার ভ্যালু ইনফিনিটি আছে। ঠিক আছে? তাহলে এবার আমি দেখি যে ওমেগার ভ্যালু যদি জিরো হয়, তাহলে দেখো ওমেগার ভ্যালু যদি জিরো হয় তাহলে আমার এক্সির ভ্যালু কী হয়ে যাচ্ছে? এক্সির ভ্যালু হয়ে যাচ্ছে ইনফিনিটি। কেন? এক্সি ইজ ইকুয়াল টু 1/ওমেগা সি বা 1/0, কোনো কিছুকে জিরো দিয়ে ডিভাইড করলে তার ভ্যালু হয়ে যায় ইনফিনিটি। তাহলে এক্সির ভ্যালু হয়ে যাচ্ছে ইনফিনিটি। এক্সি হচ্ছে একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করে। তাহলে সার্কিটের মধ্যে যদি আমার যখন ফ্রিকোয়েন্সি মানে ওমেগার ভ্যালু যখন জিরো থাকবে, মানে ফ্রিকোয়েন্সি যখন আমার জিরো থাকবে, তখন আমার ক্যাপাসিটেন্সের রেজিস্ট্যান্স ইনফিনিটি হবে, বিশাল হাই রেজিস্ট্যান্স হবে। তো যখন আমার ফ্রিকোয়েন্সি জিরো, তখন ক্যাপাসিটারে যেহেতু আমার বিশাল হাই রেজিস্ট্যান্স, তখন এখান থেকে কোনো কারেন্ট পাস করবে না, সার্কিটটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। সেই জন্য ওমেগা জিরোতে আমার কারেন্টের ভ্যালু জিরো। আশা করি বুঝতে পেরেছো। এবার এবার যদি ওমেগার ভ্যালু বা ফ্রিকোয়েন্সির ভ্যালু যদি ইনফিনিটি হয়, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে এক্স এল ইজ ইকুয়ালস টু ওমেগা এল। তার মানে কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটা ইনফিনিটি হয়। তাহলে যখন ফ্রিকোয়েন্সি ভ্যালু ইনফিনিটি, তখন আমার
এক্স এর ভ্যালু ইনফিনিটি মানে আমার ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স ইনফিনিটি হয়ে গেল, ছাড়িয়ে গেল, তখন সেই ক্ষেত্রেও আমার কারেন্ট পাস করবে না। তার মানে এই ক্ষেত্রেও কারেন্ট পাস করছে না, এই ক্ষেত্রেও কারেন্ট পাস করছে না, ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতেই কারেন্টের ভ্যালু হাই থাকছে। ঠিক, তো এইবার আমি একটুখানি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে চলে যাব যে ঠিক এক্স্যাক্টলি কোন পয়েন্টে রেজোনেন্সটা হচ্ছে। চলো, তো আমরা আরএলসি সার্কিটটা একবার দেখে নিই। আর এল সি সিরিজে আছে, তার সাথে আমি একটা সাপ্লাই ভোল্টেজ দিয়েছি। কেমন? সাপ্লাই ভোল্টেজটা এসি দিয়েছি, যেটাকে ভি ইজ ইকুয়ালস টু ভি এম সাইন ওমেগা টি হিসাবে লেখা হয়। ভি এমটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, এই ওমেগা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে তোমার টাইম। ঠিক আছে, তো আমরা বুঝলাম। এইবার যেটা বলছিলাম যে এইখানকার আমি কিন্তু রেজিস্ট্যান্স হিসাবে লিখি না, এটাকে আমরা ইম্পিডেন্স হিসাবে লিখি। এই টোটালকে আমরা ইম্পিডেন্স হিসাবে লিখি। যারা যারা আমার আগের ভিডিও যেখানে ইম্পিডেন্স কী, আরএলসি সিরিজ সার্কিটকে কীভাবে অ্যানালাইসিস করি দেখুনি, সেটা আরেকবার গিয়ে দেখে নিও, তাহলে বুঝতে পারবে ইম্পিডেন্স আমরা কীভাবে ডিরাইভ করি। তো ইম্পিডেন্স আমরা কীভাবে লিখছি, জেড ইজ ইকুয়ালস টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার, এটা হচ্ছে জেডের ভ্যালু। ঠিক আছে, তো আমরা এই যে গ্রাফটাকে আমরা কি দেখতে পেলাম, যে আমার ক্যাপাসিটরের ভ্যালু খুব হাই হলেও হবে না, মানে এক্সএলের ভ্যালু খুব হাই হলেও হবে না, হাই হলেও হবে না, আবার খুব লো হলেও হবে না, আবার এক্সি এর ভ্যালু সেরকম খুব হাই হলেও হবে না, খুব লো হলেও হবে না, কিন্তু একটা মাঝামাঝি পয়েন্টে আসতে হবে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এমন একটা পয়েন্টে আসতে হবে যেখানে এক্সএল এর ভ্যালু আর এক্সির ভ্যালু ইকুয়াল হবে, তাই তো? সেখানেই আমার কারেন্টটা ম্যাক্সিমাম হবে। ঠিক, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই ইকুয়েশানে যখন এক্সএল এর ভ্যালু আর এক্সির ভ্যালু যখন ইকুয়াল হবে, তখন এই জেড ইকুয়ালস টু কী থাকবে, এক্সএল আর এক্সি যদি ইকুয়াল হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। এক্সএল মাইনাস এক্সি, যদি এক্সএল এর ভ্যালু আর এক্সির ভ্যালু যদি ইকুয়াল হয়, তাহলে এই টোটাল জিনিসটা কী হবে, জিরো হয়ে যাবে না? তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, তো এটা জিরো হয়ে গেলে তাহলে জেড ইকুয়ালস টু কী হবে, আর স্কোয়ার হবে, অর জেড ইজ ইকুয়ালস টু আর। তাহলে এখান থেকে এই এক্সপ্রেশন থেকে আমরা কী পেলাম, তাহলে রেজোনেন্স আমার কোন কন্ডিশনে হচ্ছে, যেই কন্ডিশনে আমার একটা সার্কিটে অনলি রেজোনেন্সে যখন হচ্ছে, যখন অনলি রেজিস্ট্যান্স অ্যাক্ট করছে, ইন্ডাক্টর বা ক্যাপাসিটর অ্যাক্ট করছে না। ঠিক আছে, ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের কাজ কি থাকছে, আমি আগেই বলেছি, ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের কাজ থাকছে, ইন্ডাক্টরের কাজ থাকছে ক্যাপাসিটরকে চার্জ করা, আর ক্যাপাসিটরের কাজ থাকছে ইন্ডাক্টরকে চার্জ করা। ঠিক আছে, এই করে ওরা নিজেদের মধ্যে একটা অসিলেশন করছে, যেই অসিলেশনের পরে একটা হিউজ হাই একটা অ্যাম্পিয়ার ও সাপ্লাই করতে পারছে, সেটাকে বলছে আমরা কারেন্ট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কারেন্টও সাপ্লাই করছে, তাই তো? তাহলে এই যে রেজিস্ট্যান্স, অনলি এই পয়েন্টে, যে পয়েন্টে অনলি রেজিস্ট্যান্স থাকছে আরএলসি সার্কিটে, সেই পয়েন্টে আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অ্যাচিভ করছি, সেটাই আমার ম্যাক্সিমাম কারেন্ট বা ম্যাক্সিমাম কারেন্ট আমি সেই পয়েন্টে অ্যাচিভ করতে পারছি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এই যে, তো দেখো এই যে ফেনোমেনা, এই ফেনোমেনা আমরা ইউজ করি কোথায়, কমিউনিকেশন সিস্টেমে। ধরো আমরা একটা এফএম চ্যানেল শুনছি, সাপোজ আমরা রেডিও মির্চি শুনছি। ঠিক আছে, তো এই ধরো আমার রেডিও ফ্রিকোয়েন্সি বা রেডিও মির্চির এই হচ্ছে আমার তার ফ্রিকোয়েন্সি, যেই এই ফ্রিকোয়েন্সি ধরো এটা এটা ধরো আমি বললাম 98.3, তাহলে এই ফ্রিকোয়েন্সিতে আমি এখন শুনছি। তো এবার আমার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে হবে, বা আমি আমার চ্যানেলটা চেঞ্জ করব। ঠিক আছে, এই চ্যানেলটা আমি চেঞ্জ করে এখন আমি দেবো 105-এ, বা সাপোজ এরকম একটা কোনো একটা ফ্রিকোয়েন্সিতে দেবো। তাহলে সেই ক্ষেত্রে আমার কী করতে হবে, রেজোনেন্সটা শিফট করিয়ে এইখানে আনতে হবে, এই ফ্রিকোয়েন্সিতে আনতে হবে। কারণ এখন আমি কী হচ্ছে, এখন আমি রেডিও মিক্স চলছি 98.3 হার্জ ফ্রিকোয়েন্সিতে, আমার সেইখানে আমি টিউন করেছি, সেই টিউনে আমার ম্যাক্সিমাম আউটপুটটা পাচ্ছি, তাই তো? তাহলে এবার এখন আমাকে কী করতে হবে, আমি যখন অন্য একটা চ্যানেল শুনবো, আমাকে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে হবে।
এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হলে কী করতে হবে? দেখো, হয় আমার এই ক্যাপাসিটারের মধ্যে একটা টিউনার ফিট করিয়ে এই ক্যাপাসিটারের ভ্যালুটা চেঞ্জ করতে হবে, বা এই যে ইন্ডাক্টরের ভ্যালুটাও চেঞ্জ করতে হতে পারে, বা আমি যে কোনো একটা চেঞ্জ করে আমি করতে পারি। জেনারেলি আমাদের ক্যাপাসিটার আমি চেঞ্জ করি, ঠিক আছে? ক্যাপাসিটারের ভ্যালুটা চেঞ্জ করে আমরা কী করি, এর রেজোনেন্সের যে পিকটা, এই পিকটার ভ্যালু, পিকটা যেখানে হচ্ছে অকার হচ্ছে, সেই পিকটা আমি এখানে শিফট করিয়ে দিলাম, ঠিক আছে? এই যে আমি কোনটা সিলেক্ট করছি, এখন কোন ফ্রিকোয়েন্সি সিলেক্ট করছি, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে বলা হচ্ছে সিলেক্টিভিটি। কোন চ্যানেলটা আমি সিলেক্ট করছি, এই প্রসেসটাকে বলছি হচ্ছে সিলেক্টিভিটি। তো আমরা একটা জিনিস এখান থেকে কিন্তু দেখো, এখানেও কিন্তু আমার ইম্পিডেন্স হলো জেড ছিল, যেখানে ম্যাক্সিমাম অ্যাচিভ করেছি। এখানেও কিন্তু যে আবার যেখানে রেজোনেন্স হবে 105 ফ্রিকোয়েন্সিতে যদি রেজোনেন্স হয়, তাহলে সেই ফ্রিকোয়েন্সি বা এক্স ওয়াই জেড যত ফ্রিকোয়েন্সিতেই আমার অন্য চ্যানেল থাকুক না কেন, সেখানে আমার রেজোনেন্স করতে হবে। সেখানেও কিন্তু আমার ইম্পিডেন্সের ভ্যালুটা জেড হবে, এই ইম্পিডেন্সের ভ্যালুটা জেড ইকুয়ালস টু আর হবে, সেখানেই কিন্তু আমার রেজোনেন্সটা ঘটবে, যেখানে এক্সেল আর এক্সির ভ্যালু সেম থাকবে। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার হয়েছে তোমার সিলেক্টিভিটি জিনিসটা কি। এবার আরেকটা মজার জিনিস দেখো, এই সিলেক্টিভিটিতে আমরা সবসময় দেখতে পাচ্ছি কি, এই পিকগুলোতে আমার ইম্পিডেন্সের ভ্যালু মানে জেডের ভ্যালু অলওয়েজ কী থাকছে, অলওয়েজ জেডের ভ্যালু ইকুয়ালস টু আর থাকছে, তাই তো? তাহলে আর একটা বড় ফ্যাক্টর সিলেক্টিভিটিতে, ঠিক? তো আমরা অ্যানালিসিস করে দেখেছি যে আর এর ভ্যালু যত কম হবে, ঠিক আছে, তত আমার ভালো সিলেক্টিভিটি হবে। মানে বোঝা গেল? ধরো আমার এরকম আছে R1, R2 আর R3 আছে, এরকম একটা সার্কিট আছে যেখানে R3 ভ্যালু সব থেকে হাই, ঠিক আছে? একটা RLC সার্কিট আছে যেখানে এখানে ধরো এরকম তিনটে সার্কিট আছে, ঠিক আছে? কোনো একটা সার্কিটে আর এর ভ্যালু সব থেকে হাই, আরেকটা ভ্যালুতে আর এর ভ্যালু একটু কম, আরেকটা ভ্যালুতে আর এর ভ্যালু একদমই কম। তাহলে এই তিনটেতে আমরা কি দেখব, এই তিনটেতে যদি আমরা রেজোনেন্স ঘটাই, তিনটে সার্কিটে যদি রেজোনেন্স ঘটাই, সেই ক্ষেত্রে আমরা যে পিকগুলো পাবো, সেই পিকগুলো দেখো এরকম পাবো, এরকম। এই যে একদম সরু যে পিকটা হবে সেটা হবে R1 এর ক্ষেত্রে, একটু ফ্ল্যাটেন হবে কি R2 এর ক্ষেত্রে, আর একদম ফ্ল্যাটেন হবে কি R3 এর ক্ষেত্রে। তাহলে এই দেখো এখানেও কিন্তু ম্যাক্সিমাম, এই সার্কিটের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম অ্যাচিভ করেছে, এই সার্কিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম, এই সার্কিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যাচিভড হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, এই R1 যেখানে আছে সেখানে একদম ন্যারো হয়েছে, একদম শার্প। তার মানে কি এখানে কোনো ইন্টারফারেন্স হয়নি, অন্য কোনো সিগন্যাল এসে এর সাথে ইন্টারফারেন্সটা হয়নি। আরও একটা জিনিস দেখলাম, এই সার্কিটের রেজোনেন্সের আউটপুটটা সব থেকে বেশি। তার মানে আমি কোন ধরনের সার্কিট চুজ করব, যেই ধরনের সার্কিটের রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্সের ভ্যালু একদম লো থাকবে, সেই ধরনের সার্কিটে আমি চুজ করব ফর রেজোনেন্স ফ্যাক্টর, ঠিক আছে? এই যে সিলেকশন অফ সার্কিট, যে সার্কিটের রেজিস্ট্যান্স কম থাকবে সেটাকে আমি সিলেক্ট করব, এই প্রসেসটাকে বলছে হচ্ছে সিলেক্টিভিটি। আর লো রেজিস্ট্যান্স থাকলে কোনো সার্কিটে, তাকে বলা হয় গুড রেজিস্টিভিটি। বোঝা গেল? তো আমরা কি দেখলাম, যেই সার্কিটে তোর তিনটে আরএলসি সার্কিট আছে, যেই সার্কিটে রেজিস্ট্যান্সের ভ্যালু কম, সব থেকে কম, সেই সার্কিটে এরকম একটা ন্যারো পিক দিয়েছে, ম্যাক্সিমাম আউটপুট পেয়েছি। আরেকটা সার্কিটে রেজিস্ট্যান্স ভ্যালু আরেকটু বেশি, সেই সার্কিটের রেজোনেন্স হয়েছে কিন্তু পিকটা একটু ফ্ল্যাটেন হয়েছে নিচের দিকে। দেখো এখানে একটু অনেকটা হাই কারেন্ট পেয়েছি, এখানে তার থেকে একটু কম কারেন্ট পেয়েছি। আর যেই সার্কিটের রেজিস্ট্যান্সের ভ্যালু অনেকখানি হাই, সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালু মানে আউটপুট কারেন্টের ভ্যালু অনেকখানি কম পেয়েছি। কেন? আমরা 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 কি জানি, আই ইজ ইকুয়ালস টু ভি বাই জেড, তাই তো? এখানে জেডের ভ্যালু কি, এখানে জেড ইকুয়ালস টু কি, রেজোনেন্সের ক্ষেত্রে জেড ইকুয়ালস টু আর। তাহলে এই যে ডিনোমিনেটার যেটাতে ভাগ করছে, সেটা যদি যত বড় হবে তত এই ভ্যালুটা নেমে যাবে, আর যত এর ভ্যালুটা কম হবে তত এর ভ্যালুটা বেড়ে যাবে। তাহলে সেই জন্যই তো দেখো আর এর ভ্যালু খুব কম, যেখানে আর এর ভ্যালু সব থেকে কম, সেখানে আমি অনেকখানি বেশি কারেন্ট অ্যাচিভ করব। বোঝা গেল? আর আরও একটা ব্যাপার, এই যে ন্যারো হয়েছে, তার মানে কি আমি শার্প একদম 98.3 কিন্তু পেয়েছি। যত আমার এরকম ফ্ল্যাট হবে তত আমার
অন্য অন্য আশেপাশের ফ্রিকোয়েন্সিগুলো যুক্ত 98.4, 98.6, 98.7, মানে দেখো অনেকখানি তোমার হতে থাকবে 98.8, এরকম অনেকখানি তোমার ঢুকতে থাকবে, তখন আবার সেগুলো নয়েজ আকারে থাকবে। বোঝা গেল? তাহলে আমরা সিলেক্টিভিটি সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এই সিলেক্টিভিটিকে বোঝানোর জন্য, সিলেক্টিভিটিকে আরও ভালো করে এক্সপ্রেস করার জন্য আমাদের আরও দুটো প্যারামিটার্স আছে। একটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর, আর সেকেন্ড হচ্ছে ব্যান্ডউইথ। চলো আমরা এখন এই কোয়ালিটি ফ্যাক্টর আর ব্যান্ডউইথ এই দুটো দেখছি। আমরা ভিডিওর একদম লাস্ট পার্টে চলে এসেছি। তো আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে সিলেক্টিভিটি অফ অ্যান সার্কিট ইজ ডিপেন্ড অন টু প্যারামিটার্স, ওয়ান ইজ কোয়ালিটি ফ্যাক্টর অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ব্যান্ডউইথ, তাই তো? তো এই কোয়ালিটি ফ্যাক্টর আর এই ব্যান্ডউইথ এই দুটো কী জিনিস, আর এরা কীভাবে রিলেটেড আছে উইথ আমাদের সিলেক্টিভিটি অফ দ্য সার্কিটের সাথে, চলো দেখে নিই। ঠিক আছে, দেখো, হোয়াট ইজ কোয়ালিটি ফ্যাক্টর? কোয়ালিটি ফ্যাক্টর অফ অ্যান সার্কিট ইজ ম্যাথামেটিক্যালি denoted as 2 pi into energy stored in a circuit and energy dissipated by the circuit. কোয়ালিটি ফ্যাক্টর কি? কোয়ালিটি ফ্যাক্টর ম্যাথামেটিক্যালি আমাদের বোঝানো হয় 2 পাই ইন্টু এনার্জি স্টোর, সার্কিটের মধ্যে কতখানি এনার্জি স্টোর আছে আর কতখানি এনার্জি ড্রেন হয়ে গেছে, ডেসিপেটেড মানে ওয়েস্ট হয়ে গেছে, বেরিয়ে গেছে, এর উপর ডিপেন্ড করছে। তাহলে দেখো একটা সার্কিটে এনার্জিটা স্টোর হচ্ছে কার জন্য? আরএলসি সার্কিটে এল এবং সি এর জন্য, এল এবং সি এর জন্য এনার্জি স্টোর হচ্ছে, আর এনার্জি ডেসিপেটেড হচ্ছে কার জন্য? রেজিস্ট্যান্সের জন্য, তাই তো? এর জন্য এনার্জিটা বেরিয়ে চলে যাচ্ছে। তার মানে আমরা কি দেখলাম? কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, তাই তো? কোয়ালিটি ফ্যাক্টর ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, এটা তো কোয়ালিটি ফ্যাক্টর, 2 পাই ইন্টু এনার্জি স্টোর বা এনার্জি ডেসিপেটেড, তাই তো? তাহলে কি দেখলাম? যে রেজিস্ট্যান্স বাড়লে কোয়ালিটি ফ্যাক্টর পড়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স কমলে কোয়ালিটি ফ্যাক্টর বেড়ে যাচ্ছে। তাহলে নেসেসারি কি একটা সার্কিটের ক্ষেত্রে? একটা সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কম থাকা উচিত, যাতে তার কোয়ালিটি ফ্যাক্টর, কোয়ালিটিটা খুব ভালো থাকে, তাই তো? তাহলে সেইখান থেকে আমরা কি এতক্ষণ ধরে বলছিলাম, এই যে তোমাদের এই যে দেখালাম এইখানে, এই যে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু যত কম থাকবে তত শার্প, ধরো R1 থেকে R2 গ্রেটার, এরকম দুটো রেজিস্ট্যান্স আছে দুটো সার্কিটে, তাহলে আমি দুটো সার্কিটে যদি রেজোনেন্স হয়, যার রেজিস্ট্যান্স কম তার দেখবো এরকম ন্যারো উঠেছে, দেখেছি আমরা কিছুক্ষণ আগে, যার রেজিস্ট্যান্স বেশি তার পিকটা এরকম ফ্ল্যাট হয়ে গেছে, তাই তো? এই ক্ষেত্রে আমি অনেকখানি আউটপুট, ম্যাক্সিমাম আউটপুট অনেকটা বেশি পেয়েছি, এই ক্ষেত্রে ম্যাক্সিমাম আউটপুটটা কম পেয়েছি। তাহলে এই কোয়ালিটি ফ্যাক্টর ডিপেন্ডস অন রেজিস্ট্যান্স অ্যান্ড অল, আমরা কী বলতে পারি? ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বাড়লে কোয়ালিটি কমে যাবে, আর যত কোয়ালিটি কমবে তত আমার সার্কিটের সিলেক্টিভিটিটা কমে যাবে। তাহলে আমরা ওই আগে একবার বললাম যে রেজিস্ট্যান্স যত কম হবে সেই সার্কিটটাকে আমরা বলবো গুড সিলেক্টিভিটি, তাই তো? তাহলে সিলেক্টিভিটির সাথে আমরা কোয়ালিটি ফ্যাক্টরের রিলেশনশিপটা খুব ইজিলি বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা দেখব ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কী জিনিস, আর এই ব্যান্ডউইথের সাথে সিলেক্টিভিটি বা রেজোনেন্সের কী রিলেশনশিপ আছে, চলো। ধরো আমার এরকম একটা কার্ভ আছে, এরকম রেজোনেন্স হয়েছে, এই পয়েন্টটা আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ওমেগা আর, এটা আমার ওমেগা, এটা আমার ম্যাক্সিমাম কারেন্ট, আমি এটা ড্র করেছি, ঠিক আছে? তো ব্যান্ডউইথ কাকে বলছে? দেখো আমি তোমাদের বলছি, ব্যান্ডউইথের ডেফিনেশন হচ্ছে, ব্যান্ডউইথ ইজ ডিফাইন্ড অ্যাজ ডিফারেন্স বিটুইন আপার অ্যান্ড লোয়ার হাফ ফ্রিকোয়েন্সি। আপার অ্যান্ড লোয়ার হাফ ফ্রিকোয়েন্সি, এই আপার অ্যান্ড লোয়ার হাফ ফ্রিকোয়েন্সি বলতে কি বলছে শোনো। ব্যান্ডউইথ অফ এ সিরিজ রেজোনেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ ব্যান্ড ফ্রিকোয়েন্সি which lies between 2 points either side of the resonance frequency when power of the circuit falls to half of its maximum value, তাই তো? তার মানে কি বলছে? বলছে ব্যান্ডউইথ এমন দুটো ফ্রিকোয়েন্সির ডিফারেন্স, এমন দুটো ফ্রিকোয়েন্সির তফাৎ, যেই ফ্রিকোয়েন্সিগুলোতে, ধরো আমি ধরে নিলাম এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2,
এমন দুটো ফ্রিকোয়েন্সি যেটা এই যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির দুপাশে পড়বে, এপাশে এবং এপাশে দুপাশে পড়বে, যেই দুটো পয়েন্টে আমরা দেখব পাওয়ার এই সার্কিটের রেজোনেন্সে যদি এই পাওয়ারটা ম্যাক্সিমাম পাওয়ার হয়, এই ম্যাক্সিমাম পাওয়ারের হাফ পাওয়ার যেখানে থাকবে, এই সার্কিটের ম্যাক্সিমাম পাওয়ারের হাফ পাওয়ার যেই দুটো পয়েন্টে থাকবে, সেই দুটো ফ্রিকোয়েন্সির ডিফারেন্সকে আমরা ব্যান্ডউইথ বলবো। ঠিক আছে, তার মানে আমরা কি ধরতে পারি, এখানে যদি আমার ম্যাক্সিমাম পাওয়ার থাকে সার্কিটে, তাহলে এই দুটো পয়েন্টে আমার হাফ পাওয়ার অফ দ্য সার্কিট আছে, এই দুটো পয়েন্টে হাফ পাওয়ার অফ দ্য সার্কিট আছে। তাহলে যদি এই দুটো পয়েন্টে হাফ পাওয়ার অফ দ্য সার্কিট থাকে, তাহলে এখানে কারেন্ট কি আছে, কারেন্ট হচ্ছে আরএমএস কারেন্ট আছে, রুট মিন স্কোয়ার আরএমএস কারেন্ট I/√2 আছে। তাহলে আমরা কি বুঝলাম, তাহলে যেখানে হচ্ছে আমাদের I/√2 হচ্ছে, সেইখানে হচ্ছে এই সার্কিটের পাওয়ারটা হাফ হয়ে যাচ্ছে, আর যেই দুটো পয়েন্টে সার্কিটের পাওয়ারটা হাফ হচ্ছে, সেই দুটো ফ্রিকোয়েন্সি ডিফারেন্সকে আমরা ব্যান্ডউইথ বলছি। তাহলে ব্যান্ডউইথ ইজ ইকুয়ালস টু কি, আপার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আপার ফ্রিকোয়েন্সি F2 মাইনাস F1। এবার এটাকে যদি আমরা ওমেগাতে বলি, তাহলে আমি কি বলতে পারি, ω2 মাইনাস ω1। কেন, আমি ওমেগা ইকুয়ালস টু কি জানি, 2πf, তাই তো। তাহলে এই আমার ব্যান্ডউইথ শেষ। এবার এই ব্যান্ডউইথের সাথে সিলেক্টিভিটি কী রিলেশনশিপ আছে দেখো, আমি প্রথমেই বলেছি, যেই কার্ভটা ন্যারো হবে, যেই কার্ভটা ন্যারো হবে, মানে এই কার্ভটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ন্যারো কার্ভ, এটা ন্যারো কার্ভ, এটা হচ্ছে খুব ফ্ল্যাট কার্ভ, এটা খুব ন্যারো কার্ভ। তার মানে এই যে ন্যারো কার্ভ, এইটা হচ্ছে বেস্ট কার্ভ। কেন, এইখানে অন্য কোনো সিগন্যাল ঢুকতে পারবে না, ঠিক আছে, অন্য কোনো সিগন্যাল ইন্টারফারেন্স হতে পারবে না, এইটা সিলেক্টিভিটি খুব হাই, তাই তো। আর এই যে এটা, সেটা তোমার এর আউটপুট কারেন্টটা কমও বেরোতে পারে, আউটপুট কারেন্টটা বেশিও বেরোতে পারে। যত ফ্ল্যাটেন হবে আমার কার্ভ, তত বাজে সিলেক্টিভিটি অফ দ্য সার্কিট। তার মানে আমরা কি বুঝলাম, ব্যান্ডউইথ, এটা তার মানে এই সার্কিটের ব্যান্ডউইথ কী হবে, ছোট, আর এই সার্কিটগুলোর ব্যান্ডউইথ কী হবে, বড়, তাই তো। এই সার্কিটগুলো যেখানে হাফ ফল হবে, তাদের ব্যান্ডউইথ বড় হবে। তাহলে আমরা কি বুঝলাম, যত ব্যান্ডউইথ ছোট, তত ভালো সিলেক্টিভিটি। তাহলে সিলেক্টিভিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ব্যান্ডউইথ। ঠিক আছে, তাহলে ব্যান্ডউইথ ছোট হলে আমার বেটার। ঠিক আছে, তাহলে অল অ্যাবাউট দ্য রেজোনেন্স ইজ কমপ্লিট, রেজোনেন্স অফ আরএলসি সার্কিট ইজ কমপ্লিট। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল ডেরিভেশনও আমি তোমাদের দিয়ে দিয়েছি, আর আমি এরপরও কিছু পিডিএফ তোমাদের দিচ্ছি। ঠিক আছে, সেই পিডিএফটা এর সাথে লিঙ্ক থাকবে, তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, বুঝতে পেরেছো আরএলসি সিরিজ সার্কিট। আর এই নেক্সট এবার আমি তোমাদের প্যারালাল সার্কিটে আরএলসি প্যারালালে জাম্প করবো। ওকে, থ্যাংক ইউ।